This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের রাজ্যকে তুলোধনা কলকাতা হাইকোর্টের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্যকে তিরস্কার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আপনারা ক্রিসমাসে লাইটিং করে গর্ববোধ করেন, অন্যদিকে গ্রামের মানুষ চিকিৎসা না পেয়ে হাসপাতালে হাসপাতালে ছুটে বেড়ান। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা নিয়ে বিস্ফোরক মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। চন্দননগরে কি কোনো মাল্টি সুপার হাসপাতাল আছে? আবার বলছেন চন্দননগরকে হেরিটেজ শহর বানাবেন। আগে চন্দননগর থেকে কলকাতায় আসার সঠিক পরিবহনের ব্যবস্থা করুন। জানবো প্রধান বিচারপতি কোন বিষয়ে এতটা রুষ্ট। আমাদের কোর্ট করেসপন্ডেন্ট শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ঘটনাটা ঠিক কি হয়েছিল? দেখো, ঘটনাটা এমন যেটাতে অত্যন্ত বিরক্ত না হয়ে আর কোনো উপায় নেই, এরকমটাই বলা যায়। 1976 সালে একটি 10 শয্যার হাসপাতাল মথুরাপুরে সেটা চলছিল। সেখানকার কিছু গ্রামবাসী তারা সিদ্ধান্ত নেন এবং সেখানে একটি পরিবার আরো 30 বিঘে জমি দেন ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, যাতে আরেকটু উন্নতি হয়, জল পরিষেবা পাওয়া যায় এবং ওই 10 শয্যা বাড়িয়ে আরো বেশ কিছু সংখ্যক শয্যা বাড়িয়ে দেওয়া হয়। 1976 থেকে আজকে 2025 এত বছর কেটে গেল, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত একটি শয্যাও বাড়ানো সম্ভব হয়নি। প্রধান বিচারপতির বক্তব্য, আসলে কোনো একটি জেলা একটি শহরের দৃশ্য এটা নয়, গোটা রাজ্য জুড়েই এমন দৃশ্য ভুরি ভুরি রয়েছে। এবং তিনি বলছেন যে এই রাজ্যে জিআই ট্যাগ রয়েছে, এই রাজ্যে হেরিটেজ রয়েছে, এমনকি পার্ক স্ট্রিটে প্রচুর লাইটিং দিয়ে প্রায় নিউ ইয়র্কের মতো করে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে রাজ্য গর্ববোধ করছে। অথচ মানুষ মারা যাচ্ছেন প্রাথমিক পরিষেবাটুকুনি না পেয়ে। তিনি তুলনা করেছেন তার নিজের শহর চেন্নাইয়ের কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বহু মানুষকে দেখা যায় করমণ্ডল এক্সপ্রেসে করে চলে যেতে সাউথে চিকিৎসা করতে। এরকম পরিষেবা কেন হবে? সুন্দরবনের প্রচুর শিশুরা রয়েছেন, মায়েরা রয়েছেন, যারা 15 দিন 20 দিনের বাচ্চাকে নিয়ে আসবেন শুধুমাত্র নৌকার উপর ভরসা করে। সেখানে কি দেখেছেন? এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য তার বক্তব্য, আমলারা হয়তো অনেক কিছু করতে চান কিন্তু রাজনৈতিক সদিচ্ছা নেই। দেয়ার ইজ আ উইল, দেয়ার ইজ আ ওয়ে, এই কথাটা তিনি উল্লেখ করেন। সেক্ষেত্রে আরো বড় কেউ রয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে একা দোষ দিয়ে কোনো লাভ নেই, তার কারণ তিনি শুধুমাত্র কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করতে পারেন, সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বকেই নিতে হয়। কার্যত প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অত্যন্ত বিরক্ত প্রধান বিচারপতি। এবং এই ঘটনা গোটা রাজ্যের চিকিৎসা ব্যবস্থার একটা জ্বলন্ত ছবি। এমনটাই শ্রাবন্তী, উনি যে এই যে চন্দননগরের রেফারেন্সটা টেনেছেন, যে চন্দননগর থেকে কলকাতায় আসার সঠিক পরিবহনের ব্যবস্থা আগে করুন, পরে হেরিটেজ শহর বানাবেন, এই চন্দননগরের রেফারেন্সটা কেন? এটা কি একটা ইনস্ট্যান্স, মানে রাজ্যের কসমেটিক বিউটি বা কসমেটিক মেকআপ, বহিরাঙ্গ সুন্দর করে দাও, এইটার বিরুদ্ধে কি উনি ক্ষোভ প্রকাশ করেছেন? বলা যেতে পারে, তার কারণ তিনি শুধুমাত্র চন্দননগরের হেরিটেজ সিটির কথা বলছেন এমন নয়, তিনি জিআই ট্যাগের কথাও বলছেন। তিনি বলছেন সুন্দরবনের মধু নিয়ে রাজ্য সরকার ভীষণ গর্ববোধ করে, অথচ যে মধু তুলতে শ্রমিক যান তিনি হয়তো বাঘে হানায় প্রাণ হারান, তারা বিক্ষোভ করছেন, সেটা দেখতে কিন্তু রাজ্য সরকার একবারও যাচ্ছে না, সুন্দরবনে যাচ্ছে না, সেখানকার মানুষ কিভাবে রয়েছে সেটা জানতে যাচ্ছে না। ফলে একটি শহরকে হেরিটেজ বানিয়ে তাকে গর্ববোধ করার থেকে সেখান থেকে যে সমস্ত মানুষরা আদালতে আসছেন, কলকাতা হাইকোর্টের কথা উল্লেখ করেছেন, বলছেন একটা ট্রেন যদি মিস যায়, যারা চন্দননগর থেকে আসেন তাদের গোটা দিনটাই মাটি হয়ে যায়। এমনকি ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে যে তারা যদি ট্রেন মিস করে তারা বাসে বা অন্য কোনো ট্রান্সপোর্টে চলে আসতে পারেন। তিনি উদাহরণ হিসেবে এক একটি জেলাকে ধরেছেন আজকে, এবং প্রত্যেকটি জেলার এক সিচুয়েশন, এক ছবি, সেটাই তিনি বলতে চেয়েছেন। অনেক ধন্যবাদ। স্বাস্থ্য ব্যবস্থা এবং কিছু বেসিক অ্যামিনিটিস নিয়ে রাজ্য সরকার প্রধান বিচারপতির তোপের মুখে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তোপের মুখে, যার বর্ণনা দিচ্ছিলেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। বিধানসভায় বেনজির সংঘাত, ভিতরে রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী, বাইরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করবেন বিরোধী দলনেতা। বিধানসভা চত্বরে বিরোধী দলনেতার নেতৃত্বে ধর্ণা বিজেপি বিধায়কদের।
বিধানসভায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল বাজেট অধিবেশনের শুরুতে যে বক্তৃতা দিয়েছিলেন বা ভাষণ দিয়েছিলেন তার পিঠে আজ মুখ্যমন্ত্রী বক্তৃতা দেবেন, অর্থাৎ রাজ্যপালের বক্তৃতার পিঠে যে জবাবি বক্তৃতা সেটা আজকে পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপি পরিষদীয় দল আগেই জানিয়ে রেখেছে তারা সেই সময় সভাকক্ষে থাকবেন না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিধানসভা নিয়মিতভাবে যিনি কভার করেন প্রদীপ্ত, ঠিক এখন কি হচ্ছে বিধানসভায়? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই আর 9 মিনিটের মধ্যেই বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা। 2:15 নাগাদ বিধানসভার যে দ্বিতীয়ার্ধ শুরু হবে। ঠিক একই সময়তেই সকালে যে প্রথমার্ধে আমরা যে ছবিটা দেখেছিলাম, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা গাড়ি বারান্দায় যে অবস্থান করছিলেন তাদেরও অবস্থান ঠিক একই সময় শুরু হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভার অন্দরে রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা করবেন, ঠিক সেই সময়তেই শুভেন্দু অধিকারীও গাড়ি বারান্দাতে তার বক্তৃতা রাখবেন। যে বক্তৃতা তার করার কথা ছিল রাজ্যপালের ভাষণের ওপরে, সেই গোটা বিষয়টি তিনি গাড়ি বারান্দা থেকে তিনি বক্তৃতা করবেন। এবং তার জন্য তার যে সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্দোবস্ত রয়েছে, ফেসবুক, ইউটিউব, সেই সমস্ত জায়গার লিঙ্ক ইতিমধ্যেই সার্কুলেট করে দেওয়া হয়েছে। এবং তার বক্তব্য যে তিনি এই কথাগুলোই বিধানসভার অন্দরে বলছেন, কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে। তিনি সহ আরো 4 জন বিধায়ক তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই জন্যই তিনি তার এই বক্তৃতা। প্রদীপ্ত, আরেকটা স্পেসিফিক প্রশ্ন, বিজেপি পরিষদীয় দল প্রথমে ঢুকবে সভাকক্ষে, সিএম বলা শুরু করবেন, তখন ওয়াকআউট করে বেরিয়ে আসবে, নাকি আদতে ঢুকবেই না? দেখো, গতকাল এই বিষয়টি শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীকে দেখে তারা সেম বলে বেরিয়ে আসবেন। কিন্তু আজকে আমরা দেখলাম যে প্রথমার্ধেও কিন্তু বিজেপির কোনো বিধায়ক তারা বিধানসভার অন্দরে অর্থাৎ অধিবেশন করতে প্রবেশ করেননি। এমনকি রাজ্যপালের ভাষণের উপরে আলোচনার প্রথম দিন অর্থাৎ গতকাল তারা অংশ নিলেও আজকে কিন্তু কোনো বিজেপি বিধায়ক এই আলোচনায় অংশ নেননি। তাদের যে বক্তব্য রাখার আছে সেটা তারা তাদের যে সমাজ মাধ্যমের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকেই তারা তুলে ধরছেন। সকালে অগ্নিমিত্রা পালও তিনিও রাজ্যপালের ভাষণের ওপরে বক্তা তালিকায় তিনি ছিলেন বিজেপির তরফে, কিন্তু তিনি সাসপেন্ড হয়েছেন এবং সেই কারণেই তিনি তার বক্তৃতাও কিন্তু আজকে বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে বসে করেছেন। অর্থাৎ বিজেপির যে বিধায়কদের ভেতরে বক্তৃতা করার কথা ছিল তারা সকলেই তাদের এই অবস্থান মঞ্চ থেকেই তারা রাখবেন। এবং সেই ছবিটাই কিন্তু প্রথমার্ধে ধরা পড়েছে, দ্বিতীয়ার্ধেও তারা সেই একই পথেই হাঁটবেন, অন্তত তেমনটাই জানা যাচ্ছে বিজেপি। বেশ, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ প্রদীপ্ত। ये डर मुझे अच्छा लगा, আমাদের সাসপেনশন হিন্দুরা ভালো চোখে নেয়নি, ভয় পেয়ে বিধানসভার ভিতরে সম্প্রীতির কথা বলতে হচ্ছে, লড়াই সম্প্রদায়ের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4 বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অবধি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলের। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়। সাসপেন্ডের পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিধানসভায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, একথা জানিয়েছেন তিনি সভাকক্ষেই। বিরোধী দলনেতার সাংবাদিক বৈঠকে যে ভাষায় কথা বলেছেন তা দুর্ভাগ্যজনক। তিনি প্ররোচনা দিয়েছেন মন্তব্য স্পিকারের। হিন্দুদের হয়ে কথা বলে সাসপেন্ড হয়েছি, গর্ববোধ করছি, মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী প্ররোচনা দিচ্ছেন, অশান্তি পাকাতে চাইছেন, এতে অশান্তি ছড়াতে পারে আশঙ্কা বিমান বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা দুর্বল নয়, বিধানসভা জানে এক্ষেত্রে কি ব্যবস্থা নিতে হয়। অবিলম্বে ক্ষমা চান শুভেন্দু, মন্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই ধরনের বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। সংবিধানের মূল
কাঠামোতে কুঠারাঘাত করে যদি কেউ বিবৃতি দেন, উনি কি কথা বলছেন ওখানে দাঁড়িয়ে যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারি না এসব কথা। এইসব কথা কি মানুষের কানে? আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গ যে এখন শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে, এটা ওদের বোঝা উচিত। ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায়, ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত। বেশ, সূত্রপাতটা কোথায়? গতকাল ঠিক কোন মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী? আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। বাগদেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী, আল আমিন মণ্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। আজ ধর্নার আগে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল কি বলেছেন শুনুন। আবার যদি প্রতিবাদ করতে হয়, আবার যদি বাংলার মানুষের জন্য, সে হিন্দু হোক আর মুসলমান হোক, বকটুইতে যখন হয়েছিল তখন মুসলমানদের জন্য প্রতিবাদ করেছিলাম, আর এখন যদি সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছেন তো একবার নয় 1000 বার প্রতিবাদ করব। প্রতিবাদ করাটা আমাদের কর্তব্য, আমরা জনপ্রতিনিধি। আপনি যদি আলোচনা, আপনি বলবেন আলোচনা পরে হবে, কলিং অ্যাটেনশন, কেন আপনি আলোচনা করতে দিলেন না কেন? এই যে স্বাধিকার ভঙ্গের নোটিশ কেন দেওয়া হচ্ছে? শুভেন্দু অধিকারী তো মন্তব্য বাইরে করেছেন, এই প্রশ্ন উঠেছে। কিন্তু তৃণমূলের যারা পরিষদীয় নেতা তারা কিন্তু বলছেন যে যেখানেই বলুন না কেন, যদি বিধানসভাকে অপমানিত কেউ করেন তাহলে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনাই যায়। বিরোধী দলনেতা যেখানেই বলুন না কেন, বিধানসভার অপমান হলে ব্যবস্থা তো হবেই। মন্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন। আমাদের কাছে রেকর্ডিং আছে, আমরা স্পিকারকে দিয়েছি, আমরা রেকর্ডিং আছে আমাদের কাছে, সেই রেকর্ডিং আমরা মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের স্পিকারের কাছে দিয়েছি। এই যে প্রিভিলেজ মোশনের সঙ্গে যে ডকুমেন্ট দিতে হয়, সেই ডকুমেন্ট আমরা প্লেস করেছি। তো ওর তো কোনো অধিকারই নেই, বিধানসভায় হোক বিধানসভার বাইরেই হোক, বিধানসভাকে অসম্মানিত করে, তার সদস্যদের অসম্মানিত করে, সবচেয়ে বড় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করে যদি কিছু বলেন, তার কাছে প্রিভিলেজ করার অধিকার আমার আছে। অন্যান্য খবর এখন থাক, তার কারণ এখন রাজ্য বিধানসভায় না গিয়ে উপায় নেই। আজকে রাজ্য বিধানসভা তোলপাড় পরিস্থিতি কাল থেকেই। রাজ্য বিধানসভায় আজকে রাজ্যপালের বাজেট ভাষণের ওপর জবাবি বক্তৃতা বা ভাষণ পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বক্তৃতা বয়কট করছেন, আগে থেকেই জানিয়ে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি সাসপেন্ড হয়েছেন। আরও 3 বিধায়ক বিজেপির সাসপেন্ড হয়েছেন এবং শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। এক কথায় আজ সমস্ত রাজনৈতিক মহলের চোখ রাজ্য বিধানসভার দিকে। কি হয় এরপর কি হয়? স্পিকারও কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, ঠিক এখন কি হচ্ছে? সিএম কটায় বলা শুরু করবেন? দেখো, কিছুক্ষণের মধ্যেই গোটা প্রক্রিয়া শুরু হবে, তার কারণ বিধানসভার যে দ্বিতীয়ার্ধ তার কাজকর্ম শুরু হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য যে বিধায়করা রয়েছেন বক্তার তালিকায়, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বক্তৃতা রাখবেন এবং তার সঙ্গে ঠিক একই সময় আর মিনিট 5-7 মধ্যে বিজেপি পরিষদীয় দল তারা আবারও গাড়ি বারান্দা থেকে তাদের যে অবস্থান কর্মসূচি সেটা আবারও শুরু করবেন, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। এবং তারাও যেটা জানিয়েছিলেন যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন ঠিক একই সময়তেই শুভেন্দু অধিকারীও তার বক্তৃতা রাখবেন। কিছুক্ষণ আগে তোমায় যে কথা বলছিলাম যে রাজ্যপালের ভাষণের ওপরই শুভেন্দু অধিকারীরও ভেতরে যে বক্তৃতা করার কথা ছিল সেই বিষয়টি তিনি সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে সামনে নিয়ে আসবেন। এবার দেখার বিষয় যে গত 2 দিন ধরে বিধানসভায় যে ছবি উঠে আসছে, বিরোধী দলনেতার সাসপেনশন, প্রিভিলেজ নোটিশ এবং শুভেন্দু অধিকারীদের মূলত তারা হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে তাদের আজকে এই অবস্থা হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি অবস্থান নেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তৃতা করেন, বিজেপিকে কতটা নিশানা করেন, তার দিকেই কিন্তু রাজনৈতিক মহলের নজর রয়েছে। তবে একটা বেনজির ছবি বটেই যে বিরোধী দলনেতাও ঠিক একই সময়ে বক্তৃতা করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও একই সময়ে বক্তৃতা করবেন বিধানসভায়। কিন্তু এই ছবিটা প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী আজ ঠিক কি বলেছিলেন এই তোষণের রাজনীতি, কোট আনকোট তোষণের রাজনীতির অভিযোগ নিয়ে? শুনুন একবার।
এই সরকার অ্যাপিজমেন্ট করছেন, তুষ্টিকরণ করছেন, সেই জন্য আমরা বলেছি ইটস এ অ্যাজ লাইক অ্যাজ মুসলিম টু গভর্নমেন্ট। এটা প্রমাণিত। ইনি পুরোহিতদের ভাতা দেন না, ইনি আমাদের রাজবংশী গুরুদের ভাতা দেন না, ইনি মতুয়া গোসাইদের ভাতা দেন না, ইনি জনজাতিদের যারা মাঝি গুরুদেব তাদের ভাতা দেন না, ইমাম মুয়াজ্জেম ভাতা দেন। তাই এই সরকার অ্যাপিজমেন্টের সরকার, একবার নয় 1000 বার বলে যে এখনো 35% দিয়ে বাকি, 7th পে কমিশন হয়নি। এটাতে 4%-এর জন্য যারা চামচারা লিখেছে তাদেরকে বলছি 35% সরকারি কর্মচারী ডিএ বাকি, 35%। 7th পে কমিশন হয়নি, সব রাজ্যে হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার 8th পে কমিশন করেছে। পুলিশকে বলি রেশন বন্ধ হয়েছে, ইউনিফর্ম বন্ধ হয়েছে। এই চামচামি বেশি দিন চলবে না। বেশ, একেবারে সর্বশেষ যেটা শুনলেন সেটা ডিএ নিয়ে রাজ্য সরকারকে শুভেন্দু আক্রমণ করছিলেন বিধানসভা চত্বরে। আবার যাব প্রদীপ্তর কাছে, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। শুভেন্দু অধিকারী কাল যা বলেছিলেন এই হিন্দু মুসলিম এইসব নিয়ে, স্পিকার যা বললেন, শোভনদেব চট্টোপাধ্যায় যা বললেন, তৃণমূল যা বলছে, তারপরেও শুভেন্দু অধিকারী তার নিজের বক্তব্যে অনড় এবং তিনি বলছেন আমি যা বলেছি তাতে আমার আমি ঠিকই বলেছি, জাস্টিফাই করছেন তিনি। একেবারেই, তার কারণ এটা তাদের রাজনৈতিক তাস এবং সেই জায়গা থেকে তারা কোনোভাবেই পিছু হটবেন না, এটা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার কারণ তাদের যে রাজনৈতিক অস্ত্র, মূল যে অস্ত্র, সেটাতেই কিন্তু তারা সানান দিচ্ছেন এবং সেই কারণেই শুভেন্দু অধিকারীরা এই অবস্থানে অনড়। এবং তিনি যে কথা বলছেন যে তিনি কোথাও ধর্মের ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে কথা বলেননি, তিনি মূলত রাজ্য সরকারের বিরুদ্ধেই তারা কথা বলছিলেন এবং গণতন্ত্র যে বিধানসভার অন্দরে নেই সেটা বারংবার বিরোধী দলনেতাকে সাসপেনশনের মধ্যে দিয়ে বিধানসভার সেটা স্পষ্ট করেছে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চারবার সাসপেনশনের সিদ্ধান্ত নিল বিধানসভা কর্তৃপক্ষ এবং তার জেরেই এই ছবি, এই সংঘাতের ছবি কিন্তু ধরা পড়ছে। বিধানসভার দ্বিতীয়ার্ধের যে কাজকর্ম, সেই কাজকর্মও শুরু হয়ে গিয়েছে। বিধায়করা আবারও দ্বিতীয়ার্ধের যে কাজকর্মে অংশ নিতে তারা পৌঁছচ্ছেন এবং বিজেপির যে বিধায়করা, যে কথা তোমায় বলছিলাম কিছুক্ষণ আগে, যে বিজেপির ছবিটা দেখালে ভালো হয় প্রদীপ্ত, আমাদের সহকর্মীকে যদি একটু বলা যায় প্রদীপ্ত ছবিটা দেখাতে। দেখো, গাড়ি বারান্দাতে এই মুহূর্তে বিধানসভার যে নিয়মকানুন রয়েছে সেখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা প্রবেশে নিষেধ রয়েছে এবং সেই কারণেই যে ছবি আমাদের ক্যামেরাতে ধরা পড়ছিল আর সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর ফেসবুক থেকে প্রাপ্ত ছবি হিসাবেই আমরা দেখাচ্ছি ওই জায়গার। তার কারণ ওই জায়গায় বিধানসভার এই মুহূর্তের নির্দেশিকা অনুযায়ী কোনোভাবেই ক্যামেরা পৌঁছাতে পারবে না, ফলে সেই ছবি আমাদের ক্যামেরায় সরাসরি দেখানো সম্ভব নয়। এই মুহূর্তে আমার সহকর্মী বিনোদ যে ছবি দেখালো তা হলো বিধানসভার যে মূল ফটক, সেখান থেকে বিধায়করা এক এক করে পৌঁছচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই বিধানসভার অধিবেশন কক্ষে তারা পৌঁছাবেন এবং বিধানসভার অধিবেশন কক্ষে যে দ্বিতীয়ার্ধের যে কাজকর্ম, রাজ্যপালের ভাষণের ওপরে যে আলোচনা, প্রথমার্ধে তৃণমূল কংগ্রেসের তরফে 5 জন বিধায়ক বক্তৃতা করেছিলেন, দ্বিতীয়ার্ধে 7 জনের বক্তৃতা করার কথা রয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন, 40 মিনিট তার জন্য নির্ধারিত সময়সীমা। আমরা অতীতে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিছুটা সময় আবার বাড়িয়ে দেন স্পিকার, আজকেও হয়তো সেই একই বিষয় সম্ভাবনা থাকতে পারে। অনেক ধন্যবাদ প্রদীপ্ত। আপাতত তোমাকে আমাদের রাজনৈতিক সংবাদদাতা, নিয়মিত বিধানসভা খবর করেন প্রদীপ্ত, এতক্ষণ লাইভে আপনাদের দেখাচ্ছিলেন এবং শোনাচ্ছিলেন বিধানসভার এই মুহূর্তের পরিস্থিতিটা কি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যা যা মন্তব্য করেছেন এবং যা যা করেছেন যাবতীয় ব্যাপারেই তার নিজের অবস্থানে অনড়, কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলছেন যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সাম্প্রদায়িক প্ররোচনা দিচ্ছেন, এতে অশান্তি ছড়াতে পারে। শুনুন তিনি কি বলছেন। এই ধরনের বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাত করে যদি কেউ বিবৃতি দেন, উনি কি কথা বলছেন ওখানে দাঁড়িয়ে যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারি না এসব কথা কি মানুষের কানে। আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গ যে এখন শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে, এটা ওদের বোঝা উচিত। ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায়, ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত।